This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে সব বড় খবর নিয়ে। শুরু করছি পাঁচ কথা। আর শুরুতেই আমাদের যে খবরে নজর রাখতেই হবে, ফলতার সাহসিত পুষ্পা জাহাঙ্গীরের গ্রেফতারি এখন স্রেফ সময়ের অপেক্ষা। জাহাঙ্গীরের রক্ষা কবচের মেয়াদ আর বাড়ালো না হাইকোর্ট, আর পালিয়ে বাঁচা যাবে না, আত্মসমর্পণ করতেই হবে জাহাঙ্গীরকে। আত্মসমর্পণ করুন, তদন্তে সহযোগিতা করুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডান হাতকে নির্দেশ বিচারপতি। সরাসরি কথা বলবো আজ আদালত কি জানালো, আরো বিস্তারিত জানবো এই বিষয়ে। কথা বলতে শ্রাবন্তী শাহ আমাদের সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে, জানাবেন ডিটেলস। শ্রাবন্তী। দীপ, একটু প্রেক্ষাপটটা বলি। এর আগে জাহাঙ্গীর যখন এসেছিলেন তখন ফলতার রিপোর্ট সেটা তখনও হয়নি, ফলে জাহাঙ্গীর এসেছিলেন, তিনি প্রার্থী হয়ে এসেছিলেন। তার বক্তব্য যে পালাবদল হয়ে গেছে, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হচ্ছে এবং তিনি শুনতে পাচ্ছেন, তিনি আশঙ্কা প্রকাশ করছেন তাকে গ্রেফতার করা হতে পারে। এই হিসেবে রক্ষা কবচ চেয়ে তিনি আদালতের দ্বারস্থ হন, যদিও সেই এফআইআর খারিজের কোনো বক্তব্য তার মামলায় ছিল না। এবার সেই রক্ষা কবচ বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই সময় অনুমতিও দেন। রক্ষা কবচের দুটি এফআইআরের ক্ষেত্রে দুটি এফআইআরের রক্ষা কবচের মেয়াদ আজকে শেষ হয়ে যাচ্ছিল, সেক্ষেত্রে ফের তার আইনজীবী আজকে নতুন করে এই মেয়াদ বাড়ানোর জন্য দাবি করেন। রাজ্য সরকারের আইনজীবী বলেন যে জাহাঙ্গীর ফলতায় নির্বাচন করতে, নির্বাচনের প্রার্থী হতে গিয়ে রক্ষা কবচ পেয়েছিলেন, সেই জাহাঙ্গীর পরের দিনই প্রেস কনফারেন্স করে জানিয়ে দেন যে তিনি ফলতার প্রার্থীই হবেন না, তিনি কোনো রকম ভোটে লড়তেই চাইছেন না। তাহলে কিসের জন্য রক্ষা কবচের মেয়াদ বাড়ানো হবে? আজকের বিচারপতি, অবকাশকালীন বেঞ্চের বিচারপতি পার্থসারথী সেন, তিনি স্পষ্ট জানান, ভুল হোক ঠিক হোক, যখন এফআইআর রুজু হয়েছে তাহলে তদন্তে সহযোগিতা করতে হবে। সেক্ষেত্রে এই রক্ষা কবচের মেয়াদ বাড়ানোর প্রশ্ন ওঠে না, এবং রক্ষা কবচের কোনো মেয়াদ বাড়ানো হয়নি দুটি এফআইআরের ক্ষেত্রেই। সেক্ষেত্রে আর কোনো বাধা থাকছে না জাহাঙ্গীরের বিরুদ্ধে যে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার পুলিশের ক্ষেত্রে। শ্রাবন্তী, অনেক ধন্যবাদ। অর্থাৎ একদিকে যখন পুলিশের জালে খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন, ইতিমধ্যেই তিনি পুলিশের জালে, তখন অন্যদিকে এখন অপেক্ষা কবে ফলতার পুষ্পাকে পুলিশ গ্রেফতার করতে পারবে। দেখুন, দুজনের বিরুদ্ধেই কিন্তু গুচ্ছ গুচ্ছ অভিযোগ রয়েছে। যে ভিডিও, যে সাসপেন্ডেড ভিডিও এই মুহূর্তে পুলিশের জালে, সেই ভিডিওর বিরুদ্ধে স্বর্ণ ব্যবসায়ীকে খুন করার মতন অভিযোগ রয়েছে। আর পুষ্পা, নিজেকে পুষ্পা বলে ঘোষণা করা জাহাঙ্গীর, তার বিরুদ্ধেও কিন্তু খুন, লুট, জমি দখল অভিযোগ রয়েছে। এই মুহূর্তে আছে মানি লন্ডারিং থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় রয়েছে, লোকে মারধর করা, মেরে ফেলা, ব্ল্যাক টাকা, এইসব বিভিন্ন সিনেমা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় করেছিল। সেই নিয়ে তদন্ত চলছে। ফলতা থানাও কয়েকটা কেস স্টার্ট করেছে এবং বিভিন্ন জায়গায় আরো কেস স্টার্ট হয়েছে, এবং সেটা পুলিশ তদন্ত করবে। পুলিশ যদি মনে করে তদন্তের স্বার্থে তাকে কাস্টডি নেওয়া প্রয়োজন, তাই নেবে। এটা তো বিষয়, এটা তো আইনের পথে চলবে না। ফলতার ত্রাস, জাহাঙ্গীরকে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের। কোথায় ফলতার পরাজিত তৃণমূল প্রার্থী? তৃণমূল জমানায় এত গুন্ডামি করেছেন, এখনো কোন গর্তে লুকিয়ে? আদালতের নির্দেশে আত্মসমর্পণ করবেন জাহাঙ্গীর, নাকি তাকে ঘাড় ধরে গাড়োতে ঢোকাবে পুলিশ? সেটাই এখন দেখার। এই মুহূর্তে এটাই সব থেকে বড় প্রশ্ন, যে কোথায় ফলতার ত্রাস জাহাঙ্গীর। নিজেকে পুষ্পা বলে ঘোষণা করেছিলেন ভোটের মাত্র একদিন আগে, মানে উপনির্বাচনের একদিন আগে প্রার্থী থেকে নিজেকে সরিয়েও নেন। তাকে অবিলম্বে এবার আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু এই মুহূর্তে কোথায় লুকিয়ে আছে, কোন গর্তে লুকিয়ে আছেন ফলতার পরাজিত তৃণমূল প্রার্থী? তৃণমূল জমানায় যিনি এত গুন্ডামি করেছেন, খুনের অভিযোগ, লুটের অভিযোগ, এক্সটর্শন, জমি দখল, এখন কোন গর্তে লুকিয়ে সেই ফলতার স্বঘোষিত পুষ্পা? আদালতের নির্দেশে আত্মসমর্পণ করবেন জাহাঙ্গীর খান। আদালত আজ খুব কড়া পর্যবেক্ষণ দিয়েছেন, তদন্তে সহযোগিতা করতে বলেছে। সেই আত্মসমর্পণ কি করবেন জাহাঙ্গীর খান, নাকি তাকে ঘাড় ধরে পুলিশকে গাড়োতে ঢোকাতে হবে? এখন কিন্তু সেটাই দেখার, এই মুহূর্তে কিন্তু সেটাই দেখার, যে ফলতার পুষ্পা কবে পুলিশের জালে ওঠে। এখন আর তাকে গ্রেপ্তার করতে কোনো বাধা নেই, কারণ তার যে রক্ষা কবচ ছিল সেই রক্ষা কবচ আর রইল না। তার রক্ষা কবচের মেয়াদ
আর আদালত বাড়ায়নি। অভিষেকের ডান হাত এখন কিন্তু গর্তে লুকিয়ে রয়েছেন। কোথায় তিনি? এত বড় বড় কথা বলা ভোটের আগে, কোথায় সেই পুষ্পা? এখন একটু আপনাদের শোনাই না যে ফলতার স্থানীয় বাসিন্দা যারা, তারা এই স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর সম্পর্কে ঠিক কি কি অভিযোগ করে, শুনুন। জাহাঙ্গীর খানের নেতৃত্বে যে প্রধান সাহেব আছে, ওনার এতেই আমাদের আজকে দুর্ভোগ। 15 বছর ধরে আমরা দুর্ভোগ করে যাচ্ছি। ভোট তো দিতে পারিনি, আমি ভোট দিতে পারিনি, কিন্তু না, এবারে ভোট দিতে পারিনি। আমাকে ঠেট দেওয়া হয়েছে যে ভোট দিতে গেলে তারপরে তো আমার হবে, এইসব নানা রকমভাবে। শুধু আমাকে ক্ষেত্রে কেন, আমাদের গ্রামবাসী প্রত্যেককেই, যারা যারা বিজেপির ওনাদের নথিভুক্ত হয়ে রয়েছে যে এরা বিজেপিকে ভোট দেয়, তাদেরকে ভোট দিতে দেয়নি। আমাদের ভোটের দিনকে 3টের থেকে আমাদের ভোট বন্ধ করে দেওয়া হয়েছে। 109 নম্বর বুথ। না, আমি তো দিয়েছি, আমার সকালবেলা গেছিলাম, আমরা ভোট দিতে পেরেছি, কিন্তু বিকেল 2-2:30টার পর থেকে পুরো ভোট দিয়ে আমাদের বন্ধ করে দিয়েছে। আমাদের দাবি হচ্ছে ইসরাফিলকে তুলতে হবে, কারণ উনি একাই আমাদেরকে পুরো গ্রামটাকে নষ্ট করে দিচ্ছে। উনি একাই। ভোট তো আমাদের হয়নি, আমরা আবার চাই ভোটটা হোক। ইসরাফিল চকদারকে যেন অ্যারেস্ট করা হয়, হ্যাঁ, যার নেতৃত্বে এইসব পাড়ায় পাড়ায় হুঙ্কার হচ্ছে। আমাদের একদম পুরো ফলতাকে পুনর্নির্বাচন করতে হবে। যে বক্তব্যগুলো আপনাদের শোনালাম, এটা বিধানসভা নির্বাচনের যে দফায় ফলতায় নির্বাচন হওয়ার কথা ছিল, সেই দ্বিতীয় দফার পরে ফলতার সাধারণ মানুষের বক্তব্য। ফলতার সাধারণ মানুষের অভিযোগ ছিল যে তৃণমূল জমানাতে বা জাহাঙ্গীর জমানাতে তারা কখনো খোলা মনে ভোট দিতে পারেননি। সেই মতো ফলতায় উপনির্বাচন হয়, আর সেই উপনির্বাচন যখন খোলা হাওয়ায় হলো, তখন কি দেখা গেল? তখন দেখা গেল তৃণমূল প্রার্থী পেয়েছেন 4% ভোট। যে তৃণমূল জমানায় এত গুন্ডামি করত, সেই জাহাঙ্গীর এখন কোন গর্তে লুকিয়ে? আসুন জানার চেষ্টা করি। কথা বলি আমাদের প্রতিনিধি শুভেন্দু হালদারের সঙ্গে। শুভেন্দু, ফলতার উপনির্বাচনের দিন সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিল। সাধারণ মানুষ বলছিলেন, এই প্রথম আমরা নিজেদের ভোটার কার্ড নিয়ে ভোট দিতে যেতে পারলাম, কারণ এতদিন ভোটার কার্ড আমাদের জমা রেখে যেতে হতো। শুভেন্দু, এখন পুষ্পা, নিজেকে পুষ্পা বলে ঘোষণা করা ক্যামেরার সামনে, কোন গর্তে লুকিয়ে? না, কথা বলবো, যোগাযোগ হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের সঙ্গে শুভেন্দুর। তবে এই মুহূর্তে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, আদালত রক্ষা কবচের আর মেয়াদ বাড়ায়নি, তাই স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করতে এখন আর কোনো বাধা নেই। তৃণমূল জমানায় এত গুন্ডামি করেছেন, এখন সেই জাহাঙ্গীর কোন গর্তে লুকিয়ে? চলে যাই এই মুহূর্তে জানতে যে কোথায় লুকিয়ে রয়েছেন আমাদের স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর। কথা বলবো, আমাদের প্রতিনিধি শুভেন্দু রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, কোন গর্তে লুকিয়ে এখন জাহাঙ্গীর? দেখো, জাহাঙ্গীর খান কিন্তু গত মঙ্গলবার যখন একেবারে শেষ ভোটের প্রচারের শেষ মুহূর্তে তিনি যখন ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন, তারপর থেকে কিন্তু জাহাঙ্গীর খানকে তার বাড়িতেও পাওয়া যায়নি, ফলতা এলাকাতেও দেখা যায়নি। তবে এলাকার বাসিন্দা এবং পাড়ার বাসিন্দারা বলছেন যে এই যে ঘোষণা করার পর জাহাঙ্গীর খান তার ছেলেকে নিয়ে বাড়ি থেকে চলে গেছে। যদিও ভোটের দিন তার স্ত্রী রেজিনা বিবি কিন্তু 190 নম্বর বুথ অর্থাৎ তার পাড়ার বুথে ভোট দিতে গেছিলেন। আজকের জাহাঙ্গীর খানের এক সাগরেদ নাসির শেখ, তাকে কিন্তু আটক করে পুলিশ, উত্তেজিত জনতা তাকে ফলতার 2 নম্বর সেক্টরে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। কারণ সে বিভিন্ন সময় শ্রমিকদের থেকে তোলাবাজি করত, তারপর এবং প্রতিবাদ জানালে শ্রমিকদেরকে হুমকি দিত। ঠিক মতো কিন্তু টাকা পেতেন না এই সমস্ত শ্রমিকরা। এই নাসির শেখের মাধ্যমে সেই টাকা গিয়ে পৌঁছাতো জাহাঙ্গীর খানের কাছে, এবং জাহাঙ্গীর খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এলাকায়। ভোট সন্ত্রাস চালানো, মারধর এবং বাড়ি ভাঙচুর, এছাড়াও খুনের অভিযোগ, অগাধ সম্পত্তি কোথা থেকে এলো, প্রত্যেকটা অভিযোগ ফলতা থানার পুলিশের কাছে দ্বারস্থ হয়েছে। জাহাঙ্গীর খান কলকাতা হাইকোর্ট থেকে রক্ষা কবচ পেয়েছিল, এবং দুটো মামলায় কিন্তু এই মুহূর্তে তার রক্ষা কবচ উঠে গেছে। ফলে পুলিশ ইতিমধ্যেই কিন্তু জাহাঙ্গীর খানের অবশ্যই খোঁজ চালাবে, কারণ এতগুলো অভিযোগ, সেই অভিযোগের তদন্ত শুরু হবে। এবং আমি কিছুক্ষণ আগে দেবাংশু পণ্ডার সঙ্গে কথা বলেছিলাম, তিনিও বলছেন যে এই অভিযোগের ভিত্তিতে পুলিশ নিশ্চয়ই তদন্ত করে জাহাঙ্গীর খানকে তো আইনের আওতায় নিয়ে আসবে। বেশ, শুভেন্দু আমাদের সঙ্গে থাকো। আমি একবার দর্শকদের একটুখানি মনে করিয়ে দিই যে পুষ্পা, মানে স্বঘোষিত পুষ্পার মোকাবিলা করার জন্য
দাবাং পুলিশ অফিসার, যাকে আনা হয়েছিল উত্তরপ্রদেশ থেকে স্পেশাল ডেপুটেশনে, নির্বাচন কমিশন নিয়ে এসেছিল, সেই অজয় শর্মা, তিনি একেবারে ফলতার মাটিতে দাঁড়িয়ে এই জাহাঙ্গীরের বাড়ির সামনে গিয়ে ঠিক কি বলে আশ্বস্ত করেছিলেন সাধারণ ভোটারদের আর কি বলে হুঁশিয়ারি দিয়েছিলেন জাহাঙ্গীরকে, শুনুন। कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। ना আপনাদের বক্তব্য শোনাচ্ছিলাম অজয় শর্মা, তিনি জাহাঙ্গীরের বাড়ির সামনে গিয়ে জাহাঙ্গীরের বিরুদ্ধে যে যে অভিযোগগুলো ভোটের আগে উঠেছিল সেই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে হুঁশিয়ারি দিয়েছিলেন জাহাঙ্গীরকে। তারপর ফলতায় উপনির্বাচন হয়, আর সেই উপনির্বাচনে জাহাঙ্গীর কত ভোট পান? 4%। জামানত বাজেয়াপ্ত হয় তার। বিজেপি বিপুল ভোটে ফলতার উপনির্বাচনে জয়ী হয় এবং দেবাংশু পণ্ডা তাকে শুভেচ্ছা জানান খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের, পুষ্পা বনাম দাবাং। ছবিটা দুটো দেখুন। এই পুষ্পা এলাকার মানুষকে ভয় দেখিয়ে বেড়াতো, এলাকার মানুষের ভোটার কার্ড তার বাড়িতে জমা রেখে যেতে হতো এতদিন ধরে, কিন্তু তারপর নির্বাচন কমিশনের উদ্যোগে যখন খোলা হাওয়াতে বাংলায় ভোট হলো, তখন পুষ্পা কত ভোট পেল? 4%। আপনাদের শোনাই ফলতার সাধারণ মানুষ উপনির্বাচনের আগে তারা ঠিক কি কি অভিযোগ করেছিলেন, শুনুন। আমি যেহেতু ওদের সমর্থক ছিলাম না, তৃণমূল পার্টির আমাকে ডাকতো ওদের ক্লাবে বসার জন্যে, ওদের সাথে মেশার জন্যে, কিন্তু আমার নীতি আদর্শ ওদের সঙ্গে ভিড়ত না, তাই আমি ওদের সাথে থাকতাম না। তাই ভোটের 1 সপ্তাহ আগে আমার ওপর টর্চার হয়েছে, তৃণমূলের গুন্ডা বাহিনী গিয়ে আমার ওপর ঝাঁপিয়ে পড়ে আমাকে কলার ধরে গেঞ্জি ছিঁড়ে আমাকে পুকুরে চোবাতে চেষ্টা করেছিল। তাই আমি এদের উপযুক্ত আমি শাস্তির দাবি করছি এবং জাহাঙ্গীরের উপযুক্ত আমি শাস্তির দাবি করছি। যারা ভোট দিতে গেছে তাদেরকে দেখিয়ে ভোট দিতে হয়েছে, যে কোন সুইচে বোতাম টিপে ভোট দেবে সেই সুইচটা দেখিয়ে ওদেরকে ভোট দিতে হয়েছে। লোক দাঁড়িয়ে থাকতো, আর এটাও বলতো বাড়িতে গিয়ে এটা ক্যাম্পেনিং করে আসা হতো, মেয়ে পড়তে গিয়ে বাড়ি ফিরবে তো এইরকম ভাবে বলা হতো। তাহলে আমাদের নারী সুরক্ষা কোথায়? শুনলেন তো এতদিন কিভাবে ফলতায় ভোট হয়েছে, কিভাবে ফলতায় নির্বাচন হয়েছে, আর তারপর ফলতায় পুনর্নির্বাচন হলো। সেই পুনর্নির্বাচনে জাহাঙ্গীরের মতন তৃণমূল প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হলো। শুনুন এলাকার মানুষের আরো কিছু বক্তব্য। জোর জবরদস্তি, এই যে আমফানের টাকা, কোথায় ঘর ঢুকেছে তার টাকা, তার পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না, যারা বিধবা ভাতা তাদের টাকা পাচ্ছে না, যাদের ছাদ আছে তাদের টাকা পাচ্ছে। রাজু শিকদার, লালটু শিকদার, এর মধ্যে আরো 10-15 জন, হোসেন শিকদার, শোনো এরা হচ্ছে জাহাঙ্গীর বাবু তৃণমূলের লোকেরা। হ্যাঁ, আমরা চাই গ্রেপ্তার হোক, শাস্তি হোক। আমাদের ঘর ভেঙেছে, সোনা দানা লুট করেছে। 2019 লোকসভা, 2021 বিধানসভা ভোট, 2024-এর লোকসভা, সবকটা ভোটে ফলতার গুন্ডা বাহিনীরা কোনোটা কাউকে ভোটটা না দিতে দিয়ে শুধু ছাপ্পা মেরেছে, রিগিং করেছে এবং সেলোটেপ মেরেছে এবং আতর ছিটিয়ে দিয়েছে। দেখুন ফলতায় পুনর্নির্বাচনে তৃণমূল ধরাশায়ী হয়ে যাওয়ার পর থেকে কিন্তু বেপাত্তা জাহাঙ্গীর খান, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় জাহাঙ্গীর? তিনি কি নিজে আদালতের নির্দেশ অনুযায়ী আত্মসমর্পণ করবেন এবার, নাকি পুলিশকে ঘাড় ধরে তাকে কারোতে ঢোকাতে হবে? শুভেন্দু রয়েছেন আমাদের সঙ্গে ফলতা থেকে। শুভেন্দু, একেবারেই এলাকার বাসিন্দারা চাইছেন যে পুলিশ দ্রুত তাকে গ্রেপ্তার করুক, খুঁজে বার করুক। কারণ যেভাবে মানুষের উপর অত্যাচার চালিয়েছে, বাড়িঘর ভাঙচুর চালিয়েছে, লুটপাট চালিয়েছে এবং মানুষকে শিশুকে খুন করেছে, এবং এই যে সম্পত্তি একের পর এক মানুষের জমি জায়গা লুট করেছে। 2014-এর পর থেকে কিন্তু জাহাঙ্গীর খানের উত্থান, 2018-এর পঞ্চায়েত নির্বাচন, 2021-এর বিধানসভা নির্বাচন এবং 2024-এর লোকসভা নির্বাচন, এই 3টে নির্বাচনে কিন্তু এলাকার বাসিন্দারা ভোট দিতে পারেননি এবং তারা বুথে পর্যন্ত
যেতে পারেননি, তাদের বাড়িতে রাত্রিবেলায় হুমকি দেওয়া হয়েছে ভোটের আগের দিন গিয়ে, এমনকি তাদের ভোটার কার্ড কেড়ে নেওয়া হয়েছে এবং একের পর এক বাসিন্দাদের জমি জায়গা থেকে শুরু করে সমস্তটাই তার সাগরেদদের নামে লিখে নেওয়া হয়েছে, রেকর্ড পরিবর্তিত করা হয়েছে, জমির রেকর্ড। এবং যে সমস্ত ফলতায় যে এসইজেড রয়েছে, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, সেখানে বহু কারখানা ছিল, বাম আমলে গড়ে উঠেছিল এবং 2014 পর থেকে একের পর এক কারখানা চলে যেতে শুরু করলো। কেন চলে যেতে শুরু করলো? জাহাঙ্গীরের তার সাগরেদদের চাপে এবং মোটা টাকার কাঠ বানিয়ে দিতে হবে। মাঝে মধ্যেই সেই সমস্ত শ্রমিকদের কাছ থেকেও কাঠ বানিয়ে 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোটের পরও সন্ত্রাস অব্যাহত রেখেছিল জাহাঙ্গীর বাহিনী। পুনর্নির্বাচনের দাবিতে গর্জে উঠেছিল হাসিবনগর। শেষ পর্যন্ত তাদের দাবি মেনে গোটা ফলতাতেই পুনর্নির্বাচন হয়। আর সেই পুনর্নির্বাচনের পর থেকে বেপাত্তা জাহাঙ্গীর। জামানত বাজেয়াপ্ত হওয়ার পর 4%-এরও কম ভোট পাওয়ার পর থেকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবারও জায়গা যেখানে সেখানেই চলে যাবে, জেলে যাবে। ওখানে গিয়ে 17 বিছিয়ে রেডি করে রাখবে, কম্বল টম্বল পেতে রাখবে। কয়েকদিনের মধ্যে ওর ভাই দাদা, ওর নেতা, ওর রাজনৈতিক যুবরাজ এও আসবে, একসাথে এক ছেলে কাটাবে বাকি জীবনটা। আর কি আছে, আগে যখন পিসির সরকার ছিল, হ্যাঁ, তখন এসব করা গেছে। এখন তো আর পিসির সরকার নেই, হ্যাঁ, এখন বিজেপির সরকার। স্বাভাবিকভাবে সেখানে এগুলো তো আর করতে পারবে না। অপরাধীদের জায়গা জেলখানা, জেলখানাতেই যেতে হবে। তদন্তে সহযোগিতা করলে একটু কম শাস্তি হবে, তদন্তে অসহযোগিতা করলে আরো ভালো হবে, আরো টেনে নিয়ে যেতে সুবিধা হবে। কি অসুবিধা? লালবাজারের শুভেন্দু অধিকারী পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে সরাসরি কথা বলবো। আমাদের প্রতিনিধি সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন লালবাজার থেকে। এখনো পর্যন্ত এই বৈঠকের নির্যাস সম্পর্কে কিছু জানা গেল সুপ্রিয়? দীপ, তোমাকে প্রথমেই যেটা বলবো যে শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবারের জন্য কলকাতা পুলিশের একেবারে সদর দপ্তর লালবাজার, সেই লালবাজারে এসে পৌঁছেছেন এবং বিকেলে ঘড়ির কাঁটায় 5টা বাজার ঠিক অল্প কিছু সময় আগেই তিনি কিন্তু তার কনভয় নিয়ে বাইপাস লাগোয়া যে হোটেলে, যেখানে তার কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক ছিল, সেই বৈঠক শেষ করার পর একেবারে সোজাসুজি তিনি এই কলকাতা পুলিশের সদর দপ্তর অর্থাৎ লালবাজারে এসে পৌঁছন। এবং যেটা আমরা এখনও পর্যন্ত জানতে পারছি যে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ সহ অন্যান্য যারা শীর্ষ কর্তারা রয়েছেন কলকাতা পুলিশের, তাদের সঙ্গে কিন্তু তিনি এই মুহূর্তে বৈঠক করছেন। এবং সেক্ষেত্রে এর আগেও আমরা যেটা দেখেছি যে প্রশাসনিক স্তরে কিন্তু তিনি দফায় দফায় বৈঠক করছেন মুখ্যমন্ত্রী। এমনকি এর আগে ভবানী ভবনে গিয়েও তিনি রাজ্য পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন, শীর্ষ আধিকারিকরা রয়েছেন, তাদের সঙ্গেও বৈঠক করেছেন। এবার একেবারে কলকাতা শহরের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত বিষয় নিয়েই কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ সহ অন্যান্য যারা শীর্ষ আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করছেন। ইতিমধ্যেই প্রায় 15 মিনিটেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি লালবাজারে আসার পর প্রথমবারের মতন, যেটা কিন্তু তোমাকে এর আগেও বললাম, প্রথমবারের মতন তিনি এই কলকাতা পুলিশের সদর দপ্তরে এলেন এবং সেখানে এসে প্রথম জিরো টলারেন্স নীতি, এটা কিন্তু শুভেন্দু অধিকারী একদম প্রথম থেকেই একবারে বুঝিয়ে দিয়েছেন। আপাতত সুপ্রিয় তোমাকে ধন্যবাদ। সীমান্ত সুরক্ষায় বা স্মার্ট বর্ডার তৈরির উদ্যোগ কেন্দ্রের। প্রায় 6000 কিলোমিটার সীমান্ত এলাকা দুর্ভেদ্য করতেই স্মার্ট বর্ডার তৈরির উদ্যোগ। 1 বছরের মধ্যে ভারত পাকিস্তান এবং ভারত বাংলাদেশ সীমান্তে এই প্রকল্প চালু হবে। দুপ্রান্তের সীমান্ত এলাকায় নজরদারি হবে এবার থেকে প্রযুক্তি নির্ভর।